ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এএনএম জিএনএমএম প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা ক্লাস 9-এর যে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর তার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে, যেখানে 35টা প্রশ্ন আছে। এটা পার্ট 1। পরবর্তীতে তোমরা কিন্তু পার্ট 2 পেয়ে যাবে। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। দেখো, প্রথম প্রশ্ন আছে, সুক্রোজ এক প্রকারের কি? সুক্রোজ এক প্রকারের কিন্তু ডাইস্যাকারাইড অর্থাৎ দ্বিশর্করা। এটা আমার এএনএম জিএনএম এর যে পেড ব্যাচ চলে, সেই পেড ব্যাচের পিডিএফ থেকে তোমাদের কিন্তু দিচ্ছি। পেড ব্যাচের পিডিএফ তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো। আর মাত্র 80 জন মতো বাকি আছে 10K হওয়ার জন্য, তো অবশ্যই করে আমাকে 10K করে দাও খুব তাড়াতাড়ি। পরবর্তী প্রশ্ন, গ্লাইকোজেন এক প্রকার কি? গ্লাইকোজেন এক প্রকার প্রাণীজ শ্বেতসার। যে সকল অণুতে বা শর্করা অণুতে সিএইচও গ্রুপ থাকে, তো এই সিএইচও গ্রুপকে আমরা কি গ্রুপ বলে জানি? সিএইচও গ্রুপকে আমরা অ্যালডল গ্রুপ বলে জানি। তাহলে কি হবে? অ্যালডোলেজ। তারপর নিচের কোনটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড নয়? উত্তর কি হয়ে যাবে? গ্লুটামিক অ্যাসিড। পরবর্তীতে, যে অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায় অথবা অন্যভাবে আসতে পারে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, আবার আরো একটা অন্যভাবে আসতে পারে কোন অঙ্গাণুটি প্লিওমরফিক? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু লাইসোজোম। পরবর্তীতে, একক পর্দাবৃত কোষ অঙ্গাণু কোনটি? একক পর্দাবৃত কোষ অঙ্গাণু লাইসোজোম। এই একক পর্দাবৃত কোষ, তারপর দ্বি একক পর্দাবৃত কোষ, এইগুলো কিন্তু অবশ্যই করে তোমরা বই থেকে পড়ে নাও। দ্বি একক পর্দাবেষ্টিত কোষ, একক পর্দাবেষ্টিত কোষ। ডিএনএ ও আরএনএ গঠনগত একক। দেখো, ডিএনএ ও আরএনএ আমরা কি জানি? ডিএনএ ও আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড এক ধরনের কি? নিউক্লিক অ্যাসিড এক ধরনের পলিমার অর্থাৎ বৃহৎ অণু। তাহলে পলিমার গঠিত হয় কিসের সাহায্যে? অনেকগুলো মনোমার যদি মিলিত হয় তখন একটা পলিমার গঠিত হয়। তাহলে মনোমারকেই আমরা কি বলতে পারি? পলিমারের গঠনগত একক বলতে পারি। গঠনগত একক। তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমারকে, নিউক্লিক অ্যাসিডের মনোমার কিন্তু নিউক্লিওটাইড। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন বি। শুধু তোমরা অবজেক্টিভ পাবে না, তোমরা কিন্তু টিপস ট্রিক্স দুটোই পেয়ে যাবে। দেখো, ডিএনএ এবং আরএনএ তে অণুতে উপস্থিত শর্করার প্রকৃতি কি ধরনের হয়? পেন্টোজ শর্করা, অর্থাৎ কার্বনের সংখ্যা 5টা থাকে। ডিএনএ তে এটা প্রকৃতি কিরূপ টাইপের হয় বা ধর্ম কি হয়? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ প্রকৃতির পেন্টোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ প্রকৃতির পেন্টোজ শর্করা। আর আরএনএ তে কি প্রকৃতির পেন্টোজ শর্করা? আরএনএ তে রাইবোজ প্রকৃতির পেন্টোজ শর্করা কিন্তু থাকে। তারপর সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকুলেট, এ দুটো কি? এগুলো হচ্ছে পিত্ত লবণ। এগুলো পিত্ত লবণ যারা ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে। ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে। অর্থাৎ এরকম বড় যে ফ্যাট কণা হয়, সেই ফ্যাট কণাকে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ফ্যাট কণাতে পরিণত করাকে আমরা কি জানি? ফ্যাটের ইমালসিফিকেশন জানি। সেখানে টোরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকুলেট সাহায্য করে। এই কারণে পিত্ত যে রস হয়, পিত্ত রসে কোনো পাচক উৎসেচক না থাকা সত্ত্বেও এরা কিন্তু বিপাকে ভূমিকা পালন করে। তারপর একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হলো, একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কিন্তু লাইসিন। তারপর নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক একক। দেখো, আরো একটা একই রকম প্রশ্ন একটু ঘুরিয়ে এসছে। সাংগঠনিক একক কি? নিউক্লিওটাইড। যখন যেটা আমরা একটু আগেই করলাম যে ডিএনএ ও আরএনএ এর সাংগঠনিক একক, তো সেটা ডিএনএ আর আরএনএ আমরা কি জানলাম? নিউক্লিক অ্যাসিড জানলাম। তার সাংগঠনিক একক কি হবে? নিউক্লিওটাইড। আরএনএতে থাইমিনের পরিবর্তে যে N2 যুক্ত ক্ষার থাকে সেটি হলো, অথবা ডিএনএ অণুতে অনুপস্থিত। দেখো, এই N2 যুক্ত যে ক্ষার, N2 যুক্ত ক্ষারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে। একটা হচ্ছে পিরিমিডিন, অপরটি হচ্ছে পিউরিন। এই দুটো ভাগে ভাগ করতে পারি। তো বেসিক্যালি পিরিমিডিন 3টে থাকে। কি কি? সাইটোসিন থাকে, তারপর তোমার ইউরাসিল থাকে এবং থায়ামিন থাকে। অপরদিকে
পিউরিন দুটো থাকে, পিউরিন হচ্ছে গুয়ানিন হয় পিউরিন এবং অ্যাডেনিন হয় পিউরিন। এবারে এই পার্টিকুলার যে পিরিমিডিনের ক্ষেত্রে আমরা পরিবর্তনটা লক্ষ্য করি। পিরিমিডিনের ক্ষেত্রে থায়ামিনটা কেবলমাত্র ডিএনএতে থাকে এবং ইউরাসিলটা কেবলমাত্র আরএনএতে থাকে। সাইটোসিনটা ডিএনএ অ্যান্ড আরএনএ বোথ দুটোতেই অবস্থান করে। তাহলে এখানে প্রশ্ন কি করেছে যে থাইমিনের পরিবর্তে N2 যুক্ত ক্ষার আরএনএতে কোনটা থাকছে, তাহলে উত্তর কি হয়ে যাবে ইউরাসিল। ব্যাপারটা বোঝা গেল। তারপর পাকস্থলীর অন্তঃগাত্রের যে কোষ থেকে HCl ক্ষরিত হয় তাকে অক্সিনটিক কোষ বলে, বা এর অপর নাম হচ্ছে প্যারাইটাল কোষ। এর অপর নাম প্যারাইটাল কোষ। এটাও মনে রাখতে পারো, অপশন এটা থাকতে পারে। তারপর অগ্নাশয়ের বি কোষ। অগ্নাশয়ের বি কোষ বলতে আমরা বেসিক্যালি বিটা কোষটাকে বুঝি। কি কোষকে বুঝি? বিটা কোষকে বুঝি। তো এটা আমি এর আগে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে ট্রিক্সটা বলে দিয়েছিলাম, আবার ফের ট্রিক্সটা বলে দিচ্ছি, মনে রাখতে পারো। এজি বিটস ফর পাপ্পি। অগ্নাশয় থেকে যত হরমোন ক্ষরিত হয় সব কিন্তু সিনসিয়ারলি মনে থেকে যাবে। তাহলে এ বলতে আমরা বুঝি আলফা, জি বলতে আমরা বলতে পারি গ্লুকাগন। তো এখানে আমাদের বিটা জিজ্ঞেস করেছে, বি থেকে আমরা বিটা পেয়ে যেতে পারি, আই থেকে আমরা কি পেয়ে যেতে পারি? ইনসুলিন। তাহলে এগুলো থেকে তোমরা বুঝতেই পারছো, ডি থেকে ডেল্টা, এস থেকে সোমাটোস্ট্যাটিন। তো এইভাবে চলবে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? ইনসুলিন। তারপর পিত্তরস ক্ষরণ করে। পিত্তরস কে ক্ষরণ করে? যকৃৎ। তারপর পরবর্তীতে মানবদেহের পাকস্থলীর যে অংশ গ্রাসনালীর দিকে যুক্ত থাকে বা গ্রাসনালীর সাথে যুক্ত থাকে তাকে আমরা হৃদ পাকস্থলী বলি বা কার্ডিয়াক পাকস্থলী বলি। হৃদ পাকস্থলী বলি বা কার্ডিয়াক পাকস্থলী বলি। তারপরে পাকস্থলী থেকে নিঃসৃত হরমোন, পাকস্থলী থেকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত হয়। পরবর্তীতে কোন অঙ্গকে আরবিসির কবরখানা বলা হয়? আরবিসির কবরখানা বলা হয় প্লিহাকে, গ্রেভ ইয়ার্ড অব আরবিসি বলা হয়। তারপর বৃক্ক থেকে নির্গত হরমোন। বৃক্ক থেকে নির্গত হরমোন কিন্তু সবগুলো, অর্থাৎ এরিথ্রোপয়েটিনও ক্ষরিত হয়, রেনিনও ক্ষরিত হয়, ক্যালসিট্রিয়লও ক্ষরিত হয়। দেখো বেসিক্যালি যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, বৃক্ক থেকে নির্গত প্রধান হরমোন, বৃক্ক থেকে নির্গত প্রধান হরমোন, তখন উত্তর হয়ে যাবে এরিথ্রোপয়েটিন। আর যদি শুধু থাকে যে বৃক্ক থেকে নির্গত হরমোন, তখন যে তিনটে অপশন সবগুলোই উত্তর হবে। তারপরে নাড়তন্ত্রের গঠনগত কার্যগত একক, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কিন্তু নিউরন। নিউরোগ্লিয়া কোষ থাকে যে কলায়, স্নায়ু কলায় নিউরোগ্লিয়া কোষ থাকে। মায়োলিন আবরণী দেখা যায়। মায়োলিন আবরণী আমরা কোনো কোনো নিউরনের অ্যাকশনে দেখতে পাই, সমস্ত নিউরনে কিন্তু নয়, কোনো কোনো নিউরনে। যদি থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো মাইলেটেড নিউরন। আর যদি না থাকে তখন তাকে আমরা বলবো নন মাইলেটেড নিউরন। তারপর অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কিন্তু 8টি। এ, ভি, হিল, এমপি, টিটি। ঠিক আছে, তার মধ্যে আর্জিনিন আর হিস্টিডিনটা অর্ধ অপরিহার্য হয়। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, উত্তর যাবে 8টা। তারপর কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দা রূপে, পিএলপি ত্রিস্তরীয় পর্দা রূপে রবার্টসন। কোন কলা আদি ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয়? যোগ কলা। শিশুদের প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটি হলো কোয়াশিওরকর। দেখো এই প্রোটিনের অভাবে এই রোগটাকে বলা হয় পিইএম, বা এটা তোমাদের বইতে পিইএম নামে অভিহিত করা আছে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, এটার ফুল ফর্ম। রোগটার নাম কি? কোয়াশিওরকর। তারপর ডিএনএ তে উপস্থিত কিন্তু আরএনএ তে অনুপস্থিত পিরিমিডিন জাতীয় ক্ষারক মূলকটি হলো। দেখো আমি একটু আগে একটা স্লাইডে করিয়েছিলাম যে পিরিমিডিন হিসাবে আমরা 3টে জিনিস পাবো, একটা সাইটোসিন, একটা ইউরাসিল, আর একটা হচ্ছে থাইমিন। আর যেটা যেহেতু একটা পিরিমিডিন বলেছে, তাহলে আরএনএ তে অনুপস্থিত থাকে কোনটা? আরএনএ তে অনুপস্থিত থাকে থাইমিন, যেটা কেবলমাত্র
ডিএনএ তে থাকে। তাহলে দেখো অপশন ডি থাইমিন। পরবর্তী প্রশ্ন, ডিএনএ গঠনকারী মৌলটির নাম। তো এক্ষেত্রে উত্তরটা কি যাবে? ফসফরাস। যে ডিএনএ যে ব্যাকবোন হয়, ধরো দ্বিতন্ত্রে এরকম ডিএনএ থাকে 5-3 বা 3-5, 3'5', 3'5', 5'3', এর যে ব্যাকবোন গঠিত হয়, এরকম যে পেঁচানো যে তোমরা ডিএনএ স্ট্রাকচার দেখো, সেই ডিএনএ স্ট্রাকচারের যে ব্যাকবোন গঠিত হয় সেটা কিন্তু ফসফরাস দিয়েই গঠিত হয়, ফসফরাস। তাই এখানে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু ফসফরাস। তারপর নিচের কোনটি লব্ধ প্রোটিন? পেপটোন এক ধরনের লব্ধ প্রোটিন। তারপর স্নেহ পদার্থে বা ফ্যাটে দ্রবণীয় নয় এমন ভিটামিন কি? সেটা হচ্ছে ভিটামিন বি। তাই স্নেহ পদার্থে দ্রবণীয় কি? এ, ডি, ই, কে, এগুলো কিন্তু স্নেহ পদার্থে দ্রবণীয়। তারপর মানবদেহে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। রাতকানা, জেরাথোপ্যালমিয়া, আফিনোডার্মা, সবকটাই হবে, উত্তর হবে সবকটাই। তারপর অ্যান্টি হেমারেজিক ভিটামিন। অ্যান্টি হেমারেজিক ভিটামিন হচ্ছে ভিটামিন কে, কারণ ভিটামিন কে কিন্তু রক্ত তঞ্চনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর অ্যান্টি স্টেরিলিক ফ্যাক্টর বলা হয় যে ভিটামিনকে, সেটা হচ্ছে টোকোফেরল অর্থাৎ ই। অরেক পেশির নিউক্লিয়াসের সংখ্যা। অরেক পেশির নিউক্লিয়াসের সংখ্যা কটা? একটা। তারপর কোন পেশির কখনোই অবসাদ ঘটে না? হৃদ পেশির কখনো কিন্তু অবসাদ ঘটে না। তোমরা অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরকম আমার এএনএম জিএনএম এর পেড ব্যাচের ক্লাসগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য ইউটিউবে অবশ্যই করে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। তারপর পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী কলাটি হলো? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী কলা হলো ভাজক কলা, যে কলা সর্বদা কোষ বিভাজনক্ষম বা সর্বদা বিভাজনক্ষম। তাহলে বিভাজনক্ষম হওয়া মাত্রেই তার বৃদ্ধি ঘটবে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে কে সাহায্য করবে? ভাজক কলা সাহায্য করবে। তখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে তোমরা কমেন্ট করো তোমাদের এই সিরিজটা কেমন লাগছে। এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে নাও।